আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে একজন শিক্ষার্থীর বিজ্ঞানটা কেন এত কঠিন লাগে। সে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়তে গিয়ে তার কাছে মনে হয় কেন এগুলো অনেক কঠিন। আজ আমরা জানানোর চেষ্টা করব কেন একজন শিক্ষার্থীর নিকট বিজ্ঞানটা কঠিন লাগে এবং সে কীভাবে বিজ্ঞানটা অধ্যয়ন করার চেষ্টা করলে তার নিকট বিজ্ঞানটা সহজ হয়ে যাবে। প্রথমে আমরা জানি কেন তার নিকট কঠিন লাগে। এর মূল কারণ দুজন দায়ী। একজন হচ্ছে শিক্ষক, দ্বিতীয়জন হচ্ছে শিক্ষার্থী। সাধারণত শিক্ষকরা পদার্থবিজ্ঞান পড়ানোর সময় তারা যে কাজটা করে, একটা অধ্যায় যখন তারা পড়ায় ফিজিক্সের, দেখা যায় তারা ওই ফিজিক্সের যে সকল সূত্রগুলো দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় তারা কেবলমাত্র ওই গাণিতিক সমীকরণগুলো শিক্ষার্থীদেরকে লিখে দেয় এবং কোন রাশিটা কি যা শুধুমাত্র তা বলে দেয়। যেমন আমরা যদি গতির সমীকরণ চিন্তা করি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, শিক্ষার্থীদেরকে বলে দেওয়া হয় ভি হচ্ছে এখানে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এভাবে একটা শিক্ষার্থীদেরকে একটা গাণিতিক সমীকরণ শিখিয়ে বা লিখিয়ে তাদেরকে কোন রাশিটার কি মানে তা কেবল তাদেরকে বলে দেওয়া হয় এবং তাদেরকে এই সূত্রগুলো প্রয়োগ করে, এই গাণিতিক সমীকরণগুলো প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় কেবল তা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। একটা শিক্ষার্থী, ধরুন একটা শিক্ষার্থী শিখলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সে জানে এ হচ্ছে এখানে ত্বরণ। এখন গাণিতিক সমস্যার মধ্যে বলা আছে একটি গাড়ি প্রতি সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। গাণিতিক সমস্যায় বলা আছে একটি গাড়ির বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। 10 সেকেন্ড পরে ওই গাড়িটির বেগ কত হবে? যেহেতু শিক্ষার্থী শিখেছে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, সে উক্ত গাণিতিক সমস্যা করতে গিয়ে সে দেখবে এখানে কোনো ত্বরণ নেই। কেন? কারণ সে শিখেনি ত্বরণ অ্যাকচুয়ালি কাকে বলে। এ কারণে উক্ত গাণিতিক সমস্যায় ত্বরণ কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু সে ত্বরণ কী জিনিস সঠিকভাবে না জানার কারণে সে উক্ত গাণিতিক সমস্যা করতে পারবে না। এই শিক্ষক এবং শিক্ষার্থীরা মূলত তারা মনে করে ফিজিক্স হচ্ছে কি, আমাকে ওই ফিজিক্সের চ্যাপ্টারটার গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো আমাদের জানা দরকার, যে গাণিতিক সমীকরণগুলো জানা দরকার তা কেবল জানলে আমাদের গাণিতিক সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যখনই একটি গাণিতিক সমস্যা একটু কঠিন করে দেওয়া হয়, একটু ঘুরিয়ে দেওয়া হয়, তখন ওই শিক্ষার্থী হিমশিম খায়, সে দেখে আর ওই গাণিতিক সমস্যা সে করতে পারে না। এখন আমরা জানবো কিভাবে আমরা ফিজিক্সটাকে অধ্যয়ন করলে আমরা খুব সহজে ফিজিক্সটা বুঝতে পারবো। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওহমের সূত্র আমরা অনেকেই জানি, যারা আমরা পদার্থবিজ্ঞান 9, 10 ইন্টারে পড়াশোনা করেছি, আমরা ওহমের সূত্র সম্পর্কে আমরা জানি। ওহমের সূত্র কাকে বলে? ওহমের সূত্রটা কি? বিজ্ঞানী ওহম বলেছে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা আমরা শুধু বিবৃতিটা শিখি, শিখার পর আমরা লিখি এই ওহমের সূত্রের গাণিতিক রূপ হলো ভি ইকুয়ালস টু আইআর। বাস এতটুকু আমরা এই ওহমের সূত্র শিখে ফেলি। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যদি আমরা একটা শিক্ষার্থীকে এই ওহমের সূত্রটি পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখাতে যাই, তবে আমরা যে আবার সূত্র একটু পড়ি, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন আমি যদি একটা শিক্ষার্থীকে প্রশ্ন করি, প্রথমে বলা হচ্ছে স্থির তাপমাত্রা, তুমি স্থির বলতে তুমি কি বুঝো? আমাদেরকে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে যে স্যার ধ্রুবক কি, ধ্রুবক কি, ধ্রুবক কি? সে ধ্রুবক কি ধ্রুবক বুঝে না। অনেক শিক্ষার্থী আপনি পাবেন যারা স্থির শব্দটা মানে বুঝে না। স্থির মানে হচ্ছে কি অপরিবর্তনীয়, যা চেঞ্জ হবে না। এরপর বলা হচ্ছে তাপমাত্রা। কোনো শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করা হয় তাপমাত্রা কি, অনেক শিক্ষার্থী বলতে পারবে না তাপমাত্রা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায়। সে বলবে 10 ডিগ্রি সেলসিয়াস, 5 কেলভিন, 6 ফারেনহাইট, এগুলো হচ্ছে তাপমাত্রা। তো অ্যাকচুয়ালি তাপমাত্রা এটা কি বোঝায়, এটা কি দেখা যাবে সে এটা সঠিকভাবে সে জানে না। এজন্য একটা শিক্ষার্থীকে যখন আমরা ফিজিক্স পড়াবো বা একটা শিক্ষার্থী যখন ফিজিক্স পড়বে তখন তাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার হচ্ছে কি,
সে যে রাশিটা সম্পর্কে শিখছে ওই রাশিটা অ্যাকচুয়াল ডেফিনেশন বা সংজ্ঞাটা সে সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, এবং ওই রাশিটার ডেইলি লাইফে আমাদের প্রাত্যহিক জীবনে এর ব্যবহারটা কিভাবে হচ্ছে সে সম্পর্কে তার জানা থাকতে হবে। যে সে যদি ওই রাশিটার ডেইলি লাইফে এটার ব্যবহারটা কিভাবে হয় সে যদি এটা ভালো করে জানতে পারে, তার জন্য ওই ফিজিক্সের ওই রাশি সম্পর্কে ওই কোয়ান্টিটি সম্পর্কে তার একেবারে বিশুদ্ধ ধারণা চলে আসবে। আমরা যদি বলি তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে সে অন্য বস্তুকে তাপ দিবে নাকি অন্য বস্তু হতে সে তাপ নিবে। এখন তাকে যদি বলা হয় তুমি এই কথাটা দ্বারা কি বুঝলে যে একটি বস্তু হতে তাপমাত্রা নির্ধারণ করবে, কোনো বস্তু অন্য বস্তু হতে তাপ গ্রহণ করবে নাকি কোনো বস্তু অন্য বস্তুকে তাপ দিয়ে দিবে, তাকে যদি আমরা এটা জিজ্ঞাসা করি অনেকে বলতে পারবে অনেকে বলতে পারবে না। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে কি একজন টিচার, অ্যাজ এ টিচার আমাদের ডিউটি হচ্ছে কি তাকে জানিয়ে দেওয়া যে এই তাপ গ্রহণ বর্জনটা কীভাবে। যে আমি যদি তাকে বলি যখন আমার ঠান্ডা লাগে এর মানে হচ্ছে কি আমার শরীর থেকে তাপটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিপার্শ্বিকের তাপমাত্রা আমার চেয়ে কম, এই কারণে আমার শরীর থেকে তাপমাত্রাটা চলে যাচ্ছে, আমার লাগছে ঠান্ডা। আর যখন আমার গরম লাগবে এর মানে হচ্ছে কি আমার পরিবেশের তাপমাত্রা আমার চেয়ে বেশি, এই কারণে আমার শরীর তখন তাপ গ্রহণ করছে, এইটা হচ্ছে এই জন্য আমার গরম লাগছে। তো আমি যদি একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক এক্সাম্পল দিয়ে তাপমাত্রা কি তা বুঝিয়ে দিই তবে তার তাপমাত্রা সম্পর্কে 100% ধারণা হয়ে যাবে, এবং সে কোনো একটা টপিক্সের মধ্যে তাপমাত্রা সংক্রান্ত যদি কোনো তথ্য দেওয়া থাকে সে সহজে বুঝে যাবে যে এটা তাপমাত্রা সম্পর্কে বলা হচ্ছে। এরপর ওহমের সূত্রে বলা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহক। এখন পরিবাহক এটা কি আমরা খুব সহজে বলে ফেলি, যার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে পরিবাহক, যার মধ্য দিয়ে হয় না সে হচ্ছে অন্তরক। তাহলে এখন এই পরিবাহকটা সম্পর্কে যদি একটা শিক্ষার্থী সঠিক ধারণা রাখতে পারে তবে সে বুঝে যাবে, যেমন আমরা তাকে বুঝাতে পারি যে লোহা এটা একটা পরিবাহক, কারণ এর মধ্যে এর সারফেসের উপর মুক্ত ইলেকট্রন রয়েছে, এই মুক্ত ইলেকট্রনের সাহায্যে একটি লোহা সে তড়িৎ পরিবহন করতে পারে। অপরদিকে একটা কাঠের মধ্যে এ ধরনের মুক্ত ইলেকট্রন থাকে না, এই কারণে সে তড়িৎ পরিবহন করতে পারে না। তো এই কারণে আমরা যদি ফিজিক্সটা পড়ার সময় প্রত্যেকটা রাশির মানে কি আমরা যদি খুব সুন্দরভাবে সহজে আমাদের ডেইলি লাইফে এর ব্যবহার কি তা যদি বুঝে আমরা শিখতে পারি ফিজিক্সটা সহজ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে পরিবাহকের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ এটা কি? তড়িৎ প্রবাহ যদি কাউকে সংজ্ঞা দেওয়া হয়, তড়িৎ প্রবাহ হচ্ছে কি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। আবারও বলছি, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সংজ্ঞা। এরপরে কিন্তু একজন শিক্ষার্থী তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি সে কি জানবে না। কেন জানবে না? কারণ এখানে আরেকটা রাশি চলে এসেছে, তার নাম হচ্ছে আধান। যদি একটা শিক্ষার্থীকে বলা হয় আধান কি, আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি যে 95% ছেলে মেয়ে যারা বর্তমানে বুয়েটে পড়ছে, চুয়েটে পড়ছে, মেডিকেল পড়ছে, এরকম শিক্ষার্থীকে যখন তাদের শিক্ষা জীবনে ইন্টার লাইফে বা এই এসএসসি থাকা অবস্থা জিজ্ঞাসা করা হয়েছে যে আধান কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তরটা দিতে পারেনি। তারা জানে না আধান কি, তারা বলে আধান মানে হচ্ছে চার্জ। তাহলে এই যে একটা রাশি সম্পর্কে তার কোনো ধারণা না থাকার কারণে সে তার জন্য কঠিন হয়ে যাচ্ছে আসলে তড়িৎ প্রবাহ কি তা বোঝাটা। আমরা যদি বলি আধান কি, আধান হচ্ছে একটি পরমাণুর মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মের নাম হচ্ছে আধান। আধান হচ্ছে একটি ধর্ম যা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনজনের মধ্যে বিদ্যমান। নিউট্রনের মধ্যে এই ধর্মটা নেই, প্রোটনের ধর্মটা আছে, ইলেকট্রনের ধর্মটা আছে। প্রোটনের ধর্মটা হচ্ছে ধনাত্মক ধরা হয়, ইলেকট্রনের ধর্মটাকে ঋণাত্মক ধরা হয়। তাহলে আধান প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এরপরও তার নিজের একটা কনফিউশন রয়ে যাবে। কেন কনফিউশন রয়ে যাবে? আধান তো একটা ধর্ম, তাহলে সে কীভাবে প্রবাহিত হবে, ধর্ম কিভাবে প্রবাহিত হয়। যেমন একটা যদি গরম পানি যদি প্রবাহিত হয়, গরম পানির সাথে তাপটা গরম তাপ প্রবাহিত হবে, অর্থাৎ ওই গরম পানির মধ্যে গরম তাপ এই ধর্মটা রয়েছে। গরম পানি প্রবাহিত হলে তার সাথে সাথে তার ধর্ম যে হিট, যে তাপ, তা প্রবাহিত হবে। তাহলে এই আধানটা কীভাবে প্রবাহিত হবে? তাহলে আধান প্রবাহিত হলে আধানটা যার মধ্যে রয়েছে তাকে প্রবাহিত হতে হবে। আধানের মধ্যে কি রয়েছে? আধানটা রয়েছে প্রোটনের মধ্যে এবং ইলেকট্রনের মধ্যে। তাহলে এই দুজন যদি প্রবাহিত হয় তাদের সাথে সাথে তাদের ধর্মটাও কী হবে?
প্রবাহিত হবে। এখন ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কে প্রবাহিত হয়? ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে প্রোটন প্রবাহিত হতে পারে না, কারণ সে নিউক্লিয়াসের মধ্যে যে শক্তিশালী নিউক্লিয় বল দ্বারা যুক্ত থাকে, ওই বল ছিন্ন করে তার পক্ষে প্রবাহিত হওয়া সম্ভব নয়। কিন্তু ইলেকট্রনটা তার চেয়ে দুর্বল বলে, অনেক দুর্বল বলে সংযুক্ত থাকে, এজন্য ইলেকট্রনটা মুক্তভাবে বিচরণ করতে পারে, ইলেকট্রনটা বের হয়ে এসে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আধান প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর এই ইলেকট্রন প্রবাহিত হলেই একক সময়ে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে তাই হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তাহলে এইভাবে যদি আমি একটা শিক্ষার্থীকে একেবারে এই তড়িৎ প্রবাহের লাস্ট অপশন পর্যন্ত, মানে তড়িৎ প্রবাহটা কোত্থেকে এসেছে, প্রাত্যহিক লাইফে এটা কিভাবে প্রচার হচ্ছে, আমরা তাকে বোঝাতে পারি, তার জন্য তড়িৎ প্রবাহ কি বোঝা সহজ হয়ে যাবে। এরপর শেষ লাস্টে বলা হচ্ছে প্রবাহিত তড়িৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে বিভব পার্থক্য কি? অনেক শিক্ষার্থীরা আমাদেরকে জিজ্ঞাসা করে বিভব পার্থক্য এটা কি, এর তো কোনো অস্তিত্ব নাই। অ্যাকচুয়ালি সে বিভব পার্থক্য কি এটার মিনিংটা সে জানে না। বিভব হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, বিভব হচ্ছে এক ধরনের কাজ। আমাদের সঙ্গে যদি আমরা বই দেখি, অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হচ্ছে বিভব। তার মানে 1 কুলম আধান, তাকে সরাতে যে কাজ করতে হয় তাই হচ্ছে কি আধান, এটা হচ্ছে বিভব। 1 কুলম আধানকে আমরা এক প্রান্ত হতে যদি অপর প্রান্তে নিয়ে যাই, আমাকে যে পরিমাণ কাজ করতে হবে তাই হচ্ছে কি এখানে ওইটা হচ্ছে বিভব। তাহলে বিভব হচ্ছে এক প্রকার কাজ। আমি যদি বিভব এটা আসলে এক প্রকার যে কাজ, এটা যদি একজন শিক্ষার্থীকে খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি, তবে ওহমের সূত্রটা তার নিকট যথার্থভাবে উপস্থাপন হবে এবং সেই ওহমের সূত্রটা যথার্থভাবে বুঝতে পারবে। এজন্য ফিজিক্সের যে কোনো রাশি, যে কোনো থিওরি, যে কোনো সূত্র আমরা যদি একজন শিক্ষার্থীর নিকট উপস্থাপন করতে চাই বা একজন শিক্ষার্থী যদি তা শিখতে চায়, তাকে অবশ্যই ওই সূত্রের মধ্যে, ওই ডেফিনেশনের মধ্যে যতগুলো রাশি রয়েছে, যতগুলো কোয়ান্টিটি রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে এবং ডেইলি লাইফে এটা কিভাবে কাজ করতেছে তার সম্পর্কে তার ধারণা থাকতে হবে। তবে সে ওই ফিজিক্সের যে কোনো টপিক্সটা সে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা আবার বলছি দুইটা কাজ, একটা হচ্ছে কি ডেফিনেশনটা সঠিকভাবে জানা, ডেফিনেশনে যতটা রাশি সম্পর্কে বলা হচ্ছে প্রত্যেকটা রাশি সম্পর্কে সঠিক ধারণা রাখা, এরপর ডেইলি লাইফে ওই রাশিটা কিভাবে ইউজ হচ্ছে তা সম্পর্কে জানা। যদি তুমি এই দুটি বিষয় ভালোভাবে আয়ত্তে রাখতে পারো, তো ফিজিক্সের যে কোনো টপিক্স তোমার জন্য বোঝা একদম সহজ হয়ে যাবে এবং তুমি শিক্ষক ছাড়াও তুমি ফিজিক্স তুমি বুঝতে পারবে এবং তোমার যত গাণিতিক সমস্যা রয়েছে তুমি তা সহজে সমাধান করতে পারবে। তো আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু এতটুকুই। বিজ্ঞান আমরা কিভাবে শিখব, বিজ্ঞান কেন আমাদের নিকট কঠিন লাগে, তো আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কেন রসায়ন বিজ্ঞান একজন শিক্ষার্থীর নিকট কঠিন লাগে, কীভাবে আমরা রসায়ন বিজ্ঞান অধ্যয়ন করব, কিভাবে আমরা হায়ার ম্যাথ বা ম্যাথ আমরা অধ্যয়ন করব তা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।